আমার সেই প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান সেই আবাসনে যে সে একটা 8তলা বাড়ি করেছে, ওখানে সে শিফট করেছে। ওখানে নাকি আমি ওই দিন খবর পেলাম সন্ধ্যায় যে ওর ওখানে নাকি 8 বাক্স ভর্তি ফরেন কারেন্সি, মানে ডলার, মেইনলি ডলার পাওয়া গেছে। তা আমি হঠাৎ করে বললাম যে এটা তো আমার কাছে আরো আগে আসার কথা, কেন আসলো না? আমি আরো কয়েকটা সোর্সে খোঁজ নিলাম, কনফার্ম করতে পারলাম না। বাট আজকে কনফার্ম করলাম অ্যাকচুয়ালি টোটাল তার বাসায় ক্যাশ পাওয়া গেছে নাকি $2 মিলিয়ন। প্রেসিডেন্ট চুপ্পু 15 তো পড়ে জেনেছি তাকে মোটামুটি ধমক দিয়েই তার কাছে রেজিগনেশন সিগনেচার করে নিয়েছে। বাট এটা এখনো। আসসালামু আলাইকুম, অনেকদিন পরে আবার লাইভে আসলাম। অ্যাকচুয়ালি আগে যেটা করতাম একটু লেখালেখি করতাম, লেখালেখিতে অ্যাকচুয়ালি টাইম একটু বেশি লাগতো। বাট লাইভটা করার সময় দেখলাম যে লাইভটা কিছুক্ষণের মধ্যে চলে আসা যায়, রেডি থাকলে হয়, কথা বললে সময় অনেক কম লাগে। আমি অ্যাকচুয়ালি গত মঙ্গলবার দিন একটা তথ্য পেয়েছিলাম যে আমার সেই প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান, সে ছিল নক্ষত্র বিল্ডিং এ ক্যান্টনমেন্টে। তাকে মঙ্গলবার দিন তার জিনিসপত্র সব শিফট করে তার যে জলসিরি আবাসনে যে সে একটা 8তলা বাড়ি করেছে, ওখানে সে শিফট করেছে। ওখানে নাকি আমি ওই দিন খবর পেলাম সন্ধ্যায় যে ওর ওখানে নাকি 8 বাক্স ভর্তি ফরেন কারেন্সি, মানে ডলার, মেইনলি ডলার পাওয়া গেছে। তা আমি হঠাৎ করে বললাম যে এটা তো আমার কাছে আরো আগে আসার কথা, কেন আসলো না? আমি আরো কয়েকটা সোর্সে খোঁজ নিলাম, কনফার্ম করতে পারলাম না। বাট আজকে কনফার্ম করলাম অ্যাকচুয়ালি টোটাল তার বাসায় ক্যাশ পাওয়া গেছে নাকি $2 মিলিয়ন। আনথিঙ্কেবল। এনিওয়ে, সে এখনো সেনাবাহিনীর কাস্টাডিয়াতে আছে আমি যতটুকু জানি। সম্ভবত তারা প্রসেসটা করতে পারতেছে না, এখনো তার নামে কেউ মামলা করেনি বোধহয়। বাট যদি করে থাকে তাহলে সেই অনুযায়ী তখন তাকে অফিসিয়ালি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে। আরেকটা জিনিস সবাই জেনেছেন যে প্রেসিডেন্ট চুপ্পু হয়তোবা রেজিগনেশন দিয়েছে, পদত্যাগ করেছে, এরকম একটা জিনিস। প্রেসিডেন্ট চুপ্পু 15ই আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল। সে ওখানে গিয়ে তার অবশ্যই প্ল্যান ছিল নিশ্চয়ই কোনো একটা ভজকট পাঠানো। তা সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি, তাকে কোনো দেয়নি। এবং আরেকটা সূত্র থেকে জেনেছি তাকে মোটামুটি ধমক দিয়েই তার কাছে রেজিগনেশন সিগনেচার করে নিয়েছে। বাট এটা এখনো হয়তো পাবলিক করবে না, কারণ তাহলে আইনগত সাংবিধানিক অনেক জটিলতার সৃষ্টি হবে। সে যদি পদত্যাগ করে তখন আবার চলে আসবে, এখানে কি বলে স্পিকার চলে আসবে, মানে কিছু জিনিসপত্র থাকবে। সো এ কন্ট্রোল চুপ্পু ইজ বেটার দেন নো চুপ্পু, সম্ভবত এই ধরনের একটা ডিসিশনে সে এখনো আছে আর কি। আর একটা সিভিল কোর গল্প আমরা যেটা শুনেছি এটা সত্য, আমি এটা নিয়ে লিখিনি, কারণ নিজেও ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম, ফ্যামিলি কাজ সবকিছু মিলে। মানে অ্যাকচুয়ালি আমি সপ্তাহে অলমোস্ট 6 দিন কাজ করি। এত কাজ করার পরে অ্যাকচুয়ালি আমি তো আর ফুল টাইম সাংবাদিক না। ফুল টাইম সাংবাদিক হলে এটা নিয়ে সময় পাই, তখনই লাইভে আসি এবং ঘটনা কিছু জানলে আমি শেয়ার করার চেষ্টা করি। তবে হ্যাঁ, আরো 4 জন উপদেষ্টা নতুন করা হলো, এই হচ্ছে তার সময় নাকি 11তে যুক্ত ছিল। এই বিষয়ে আমি অ্যাকচুয়ালি তাদের সম্বন্ধে তথ্য না জানলে আমি তো কোনো কিছু বলতে পারবো না। বাট আমার একটাই হচ্ছে যত দিন যাচ্ছে এবং এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আমার কাছে ওই যে সেনাপ্রধান ওদিন যে একটা বক্তব্য দিলেন যে তারা পলিটিশিয়ান, মিনিস্টার কিছু লোকজন তাদের কাছে আশ্রয় চেয়েছে, সে অনুযায়ী তারা আশ্রয় দিয়েছে। এই ঘটনাটা অ্যাকচুয়ালি পুরোপুরি সত্য না। পুরোপুরি সত্য হচ্ছে বিভিন্ন জিওসি, তারপরে বিজিবি হেডকোয়ার্টার, পলিটিক্যাল, এই নর্মালি যারা ফ্যাসিস্ট সরকার, তারা পার্সোনাল রিলেশন রাখতো বিভিন্ন জেনারেলদের সাথে বিভিন্ন জায়গায়। সো ওই পার্সোনাল রিলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন জিওসি তাদের স্থানীয় এবং বা জাতীয় পর্যায়ের যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিল তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছে, কেউ সেফ হ্যাভেন দিয়েছে, তাদের ক্যান্টনমেন্টে থাকার ব্যবস্থা করেছে। তবে আমি যেটা শুনেছি এখন আরো অনেকেই আছে এবং হয়তোবা পরিস্থিতি বিবেচনায় কিছুদিন পরে কিছু সাপ্লাই আমরা পাবো। হ্যাঁ, বাট এরা কেউই যায়নি। আর একটা জিনিস আমি প্রথমে করছি, এক্স DG/DGFI সাইফুল আবেদিন ইজ এ নটোরিয়াস গাই এবং 2018 ইলেকশনের সবচেয়ে বড় কারিগর। হি স্পেন্ড মানি,
সে বাংলাদেশের সিস্টেমটাকে ইয়া করে দিয়েছে। সেই সাইফুল আবেদিন অ্যাকচুয়ালি বাংলাদেশে গিয়েছিল এবং গিয়ে এই ইয়ার মধ্যে স্টাক হয়ে গেছে এই যে আন্দোলনের মধ্যে, এবং হি স্টিল ইন বাংলাদেশ। আমার মনে হয় তাকে ধরার ব্যবস্থা নেওয়া যেতে পারে, যদি যাদের কাছে কোনো তথ্য থাকে সে কোথায় আছে না আছে শেয়ার করতে পারেন। সাইফুল আবেদিন এবং যারা আয়না ঘরে ছিল 2009 থেকে, অ্যাটলিস্ট সিটিআইবি এবং ডিরেক্টর যারা আছে তাদের সবাইকে নামে মামলা হচ্ছে আমি শুনলাম, এর মধ্যে সাইফুল আবেদিনও পড়বে। এটাই, আর ইম্পর্টেন্ট কিছু এই মুহূর্তে নাই। যদি সেনাপ্রধান নিয়ে কিছু বলেন, উনাকে রাখা দরকার কিনা। অ্যাকচুয়ালি আমি সেনাপ্রধানের দিকে একটু নাখুশি ছিলাম যখন উনি জিয়াউল আহসানকে একটা পালানোর অ্যাটেম্প উনার নলেজে হয়েছে, এটা আমি শিওর। বাকি উনি এখন পর্যন্ত যা করছেন ভালোই করছেন, আমার এই মুহূর্তে কোনো কমপ্লেন নাই। বাট আমাদেরকে সবসময় ওয়াচ ওভার করতে হবে, কারণ সেনাবাহিনীর যে সমস্ত প্যাসিস্ট লয়ালিস্ট অফিসার ছিল এদেরকে ডিসপার্স করা হয়েছে, বাট স্টিল এখনো আইনের আওতায় আনা হয়নি। ডিসপার্সটা করাই যেটা হয়েছে, এইটা যদি আরো আগে করা হইতো তাহলে এই এতদিন যে অস্থিরতাটা ছিল এটা হইতো না। এটা কিন্তু আমি অনেক আগেই প্রতিটা টক শোতে বলেছি, আমার লাইভে বলেছি যে যত তাড়াতাড়ি এদেরকে ওই জায়গা থেকে সরাই দেওয়া হবে তত তাড়াতাড়ি হবে, এবং তাই হয়েছে। তাদের সরানোর পরেই এখন সিচুয়েশন বেটার হয়েছে এবং ইনশাল্লাহ আরো বেটার হবে। যেহেতু লাইভে এসেছি আরো কয়েকটা কথা একটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সম্বন্ধে ডিটেলস চিন্তা ভাবনা করতে হবে। আপনারা একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই রাজনৈতিক দলটা নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তারা যে ভারতের পদলেহন করে, যেটা বাংলাদেশের সম্মানকে ধুলুণ্ঠিত করে, এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন তারাও কি এই জিনিসটা বুঝেন না যে আমাদের ভারতের কাছে আমাদের মান সম্মানটা নেই। তারা যা শেখ হাসিনাকে স্লেভ হিসাবে ইউজ করে। এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের এটা জিনিসটা নিয়ে ভাবতে হবে যে এই রাজনৈতিক দলটা যদি আমাদের দেশে এক্সিস্ট করে এবং এখনো ভারত একটা মুখে তারা বলেছে যে তারা প্রফেসর ইউনূসের সাথে কাজ করবে, কিন্তু অনগ্রাউন্ডে তারা শেখ হাসিনা এখনো ভারতে আছে, ওখান থেকে সে তার দলের লোকজনকে উস্কানি দিচ্ছে। বিভিন্ন ভিডিও আমরা দেখেছি, ফোনে কথা বলতেছে তাদের লোকজনের সাথে। এটা একদম অ্যাকসেপ্টেড না। এবং ভারতের যে অ্যাগ্রেসিভ কূটনৈতিক তৎপরতা, এটা আমাদের রাজনৈতিক দলগুলো পারে না। কারণ আমার বিশ্বাস বিএনপি আওয়ামী লীগ দুইটার ভিতরে প্রো ইন্ডিয়ান লোকজন আছে, তারা সরল বিশ্বাস করে আমাদের ইন্ডিয়াকে লাগবেই। কারণ তারা এই গত 2-3 বছর 4-5 বছর আরো স্পষ্ট হয়েছে যাদেরকে আমাদের লাগবেই। কেন লাগবে? এর কারণ হচ্ছে আমাদের প্রপার গণতন্ত্র নাই। আমরা যদি এখন এই তত্ত্বাবধায়ক সরকার যেটা, এটার মধ্যে একটা প্রপার গণতন্ত্র নিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের ভারতকে অ্যাকচুয়ালি এক হাত দেখে নিতে হবে, সিম্পলি এক হাত দেখে নিতে হবে। আপনি একটা চিন্তা করে দেখেন, আমি বারবারই এই কথাটা বলেছি, সে তাদের প্রতিবেশী যে কটা দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক শেষ পর্যন্ত বৈরী সিচুয়েশন হয়েছে। একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট তাদের সাথে ছিল এবং ওইটাও শেষ হয়ে গেছে। জনগণ যে ভারতের সাথে নাই, এটাও ভারত অলরেডি বুঝে গেছে। বুঝে তাদের যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের জনগণের মতামতের উপর ভিত্তি করে তাদের সাপোর্টটা রিনিউ করা, কিন্তু তারা স্টিল শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে। এটা তো অ্যাকসেপ্টেড না। ভারতের এই জিনিসটা আমি মনে করি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এটা নিয়ে স্ট্রং কথা বলা উচিত, খুবই স্ট্রং কথা বলছে। এবং আমাদের দেখতে হবে যে এই যে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে অলরেডি, এটা আমি আগেও কয়েকটা সত্যি বলেছি যে তারা প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ক্ষমতায় জামাতকে নিষিদ্ধ করেছে। কেন করেছে? কারণ তারা নাকি ইয়াতে গণহত্যা করেছে 1971 সালে। ওকে, এটা আমি যদি মেনে নেই, তাহলে এই 2024-এ যে গণহত্যা কি করেছে আওয়ামী লীগ, আমরা তো ইজিলি এটাকে এটার জন্য তাদেরকে নিষিদ্ধ করা যায় না? আমি মনে করা যায়। আমার মনে হয় এটা নিয়ে আমাদের আওয়াজ তোলা উচিত। আমাদের এটাতে মতামত, আমি বলতেছি না যে আমার মতটাই সহি মত, বাট আমার মনে হয় এটা নিয়ে যারা রিসার্চ করেন তাদের এটা নিয়ে আর ভাবা উচিত। কি জন্য? কারণ
এই আওয়ামী লীগের পিছনে এখনো ইন্ডিয়া আছে এবং ইন্ডিয়ার প্রভাবটা আমাকে কাটাইতে হলে এই আওয়ামী লীগের ইয়াটাকে ছড়াই দিতে হবে এবং আওয়ামী লীগের সাথে ভারতের এটা মানে ইয়াটা বিচ্ছিন্ন করার একমাত্র উপায় হচ্ছে ওদেরকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা। আপনারা